হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা একটা কেসিএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো। এটা তোদের প্রিভিয়াস ইয়ার এসেছিল। চল দেখি এটা কি করে সলভ করতে হয়। এটা তোদের প্রশ্নটা দিয়ে দিয়েছিল, বলেছিল I1 I2 I3 বার করতে ইউজিং নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস মানেই হচ্ছে তোদের কেসিএল। চল দেখি কি করে করতে হয়। প্রথমে আমরা বুঝি যে কখন বুঝবো কেভিএল, কখন বুঝবো কেসিএল। এটা তো প্রশ্নে বলে দিয়েছে না তো কেসিএল। কেসিএল করার জন্য আমাকে আগে নোড আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? নোড আইডেন্টিফাই করতে হবে। এবার আমরা বুঝবো কি করে কোনটা নোড। নোড আইডেন্টিফাই করার জন্য সবসময় মনে রাখবো যে যেখানে দুইয়ের বেশি পয়েন্ট এসে মিলছে, লেট আসে 3টে 4টে 5টে 6টা, যতগুলো মিলবে, দুইয়ের বেশি পয়েন্ট এসে মিলছে মানে সেটাকে আমরা বলবো, যে পয়েন্ট এসে দুইয়ের বেশি এসে মিলছে ব্রাঞ্চ, সেটাকে বলা হয় নোড। তাহলে এখানে আমাদের কটা নোড আছে দেখ। এটা হচ্ছে একটা নোড, এটা হচ্ছে একটা নোড, এটা হচ্ছে একটা নোড। এটা কি নোড? দেখ এটা কিন্তু কোনো নোড নয়। এইটা একটা নোড, এটা একটা নোড, কিন্তু এটা কোনো নোড নয়, এটাও বা কোনো নোড নয়, বা এটা কোনো নোড নয়। তাহলে আমরা 4টে নোডে আমরা কেসিএল ইকুয়েশন করতে পারবো। এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। এবার আমরা সবসময় জেনে রাখবো যে যে নোডগুলো গ্রাউন্ডের দিকে আছে, দেখ এটাও গ্রাউন্ডেড, এইটা গ্রাউন্ডেড মানে এটাও গ্রাউন্ডেড। যে নোডগুলো তলার দিকে আছে, যে নোডগুলো গ্রাউন্ড আছে, সেই নোডগুলো কেসিএল করার কোনো দরকার নেই। যে নোডগুলো গ্রাউন্ডের দিকে আছে সেগুলো কোনো কেসিএল করার দরকার নেই। যেগুলো গ্রাউন্ডের অন্যদিকে আছে সেগুলোকে আমরা কেসিএল করবো। তাহলে আমাদের কটা ইকুয়েশন পাবো? তাহলে এখানে একটা নোড কেসিএল করবো এবং এই একটা নোডের আমরা কেসিএল করবো। চলো দেখি কি করে কেসিএল করতে হয়। কেসিএল করার জন্য একটাই লাইন মনে রাখবি, ইধার কা ভোল্টেজ মাইনাস উধার কা ভোল্টেজ বাই বিচ কা রেজিস্টেন্স। কেসিএল করার জন্য আমাদের কি করতে হয়? কেসিএল করার জন্য কেসিএল কি বলছে না, ইনকামিং কারেন্ট এন্ড আউটগোয়িং কারেন্টস আর ইকুয়াল। ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্টের ইকুয়েশনটা আমাদের বার করতে হবে, কারেন্ট বার করতে হবে। তা কারেন্ট বার করার জন্য কি করতে হয়? কারেন্ট বার করার জন্য ওহমস ল বলছে I ইকুয়ালস টু ভি বাই আর। তাই জন্য আমরা শুধুমাত্র মনে রাখবো এই লাইনটা, ইধার কা ভোল্টেজ মাইনাস উধার কা ভোল্টেজ বাই বিচ কা রেজিস্টেন্স। ইধার কা ভোল্টেজ মাইনাস উধার কা ভোল্টেজ বাই বিচ কা রেজিস্টেন্স। চল দেখি কি করে করতে হয়। চল 1 নম্বর নোডে ইকুয়েশনটা আমরা দেখি। 1 নম্বর নোডের ইকুয়েশনটা করার জন্য দেখ, এটা তোর 1 নম্বর নোড। এক কেসিএল কি বলছে? অল ইনকামিং এন্ড আউটগোয়িং কারেন্টস আর ইকুয়াল। চল দেখি ইনকামিং আর আউটগোয়িং কারেন্টস। প্রথমে দেখি ইনকামিং কারেন্ট কোনটা। এটা একটা ইনকামিং কারেন্ট, তার নাম কি I1। চল দিলাম I1, ভালো কথা। আউটগোয়িং কারেন্ট কি আছে দেখ, দেখ এই নোড থেকে I2টা কি, I2টাও অলসো ইনকামিং, তাহলে I1 প্লাস I2, ঠিক আছে। এবং আউটগোয়িং কারেন্ট কিছু আছে। এবার একটা প্রবলেম হয়ে গেছে, দেখ এইখানে যখন তুই দেখতে যাচ্ছিস, এই দুটো নোড আমরা হিসেব করবো। দুটো নোডের মাঝে একটা ভোল্টেজ সোর্স কি করছে? আমরা সবসময় এতক্ষণ তো আমি বললাম দুটো নোডের মাঝে ভোল্টেজ সোর্স কি করছে। সবসময় আমরা কেসিএল বার করার জন্য আমরা কি করবো না, কারেন্ট বার করবো যখন, ইধার কা ভোল্টেজ মাইনাস উধার কা ভোল্টেজ বাই বিচ কা রেজিস্টেন্স। ইধার কা ভোল্টেজ মাইনাস উধার কা ভোল্টেজ বাই বিচ কা রেজিস্টেন্স। কিন্তু এখানে বিচ কা তো রেজিস্টেন্স নেই, মাঝে তো রেজিস্টেন্স নেই, মাঝে কি আছে? ভোল্টেজ সোর্স। মাঝে ভোল্টেজ সোর্স নিয়ে আমি কি করবো? মাঝে যখনই ভোল্টেজ সোর্স চলে আসবে, এটা একটা প্রবলেম সৃষ্টি করছে। কারণ আমি তো বলছি ইধার কা ভোল্টেজ মাইনাস উধার কা ভোল্টেজ বাই বিচ কা রেজিস্টেন্স, মাঝে তো রেজিস্ট্যান্স নেই। মাঝে কি আছে? মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে ভোল্টেজ সোর্স যখনই চলে আসবে, দুটো নোডের মাঝে একটা ভোল্টেজ সোর্স যদি এরকম ঝুলন্ত অবস্থা থাকে, তাহলে তাকে বলা হয় সুপার নোড। কি বলা হয়? সুপার নোড। তাহলে তাকে কি করে আমাদের করতে হয় আমরা দেখছি। আমরা এই পুরো সুপার নোড যেটা পাচ্ছি, এই দুটোকে আমরা একটাই নোড হিসেবে কল্পনা করব। আমরা কি করব? এই পুরোটাকে একটাই জিনিস হিসেবে কল্পনা করব। আমরা ভাববো না যে এটা এই দুটো নোড আলাদা, আমরা এই পুরোটাকে একটা এন্টিটি হিসেবে কল্পনা করব। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে এই পুরোটাই একটা নোড হিসেবে আমরা কল্পনা করছি, এই পুরোটা। এই ভোল্টেজ সোর্সটা আমাদের অসুবিধা করছিল, আমি এদেরকে বাদ দিয়ে দিলাম। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। দেখ ইনকামিং কারেন্ট ছিল I1, ইনকামিং কারেন্ট ছিল I2, আউটগোয়িং কারেন্ট কোনটা? দেখ I3 একটা আউটগোয়িং কারেন্ট এবং 3 অ্যাম্পিয়ার একটা আউটগোয়িং কারেন্ট। তাহলে সমান চিহ্ন দিলাম। আউটগোয়িং কারেন্ট কি? I3 প্লাস আর একটা কি আউটগোয়িং কারেন্ট? 3। তাহলে এটা কারেন্ট ডাইরেক্টলি দিয়ে দিয়েছে, তাহলে আমরা বসিয়ে দিলাম 3। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে আমাদের করতে হয়। চল এবার আমাদের I1 I2 I3 এগুলো দেখি। I1 I2 I3 বার করার জন্য আমি বললাম কারেন্ট বার করার জন্য কি করতে হয়, ইধার কা ভোল্টেজ মাইনাস উধার কা ভোল্টেজ আর বিচ কা রেজিস্ট্যান্স। তাহলে I1 এর ডাইরেকশন কোন দিকে? দেখ এইদিকে। I1 এর ডাইরেকশন কোন দিকে? এইদিকে। তাহলে বেশি কোন দিকটা? এই দিকটা অবশ্যই বেশি, তাই না? এই দিকটা বেশি, এই দিকটা কম। বেশি থেকে কমের দিকে কারেন্ট যায়। আমরা তো আগের দিনই বলেছি, দেখ পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়। কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাহলে এই দিকটা অবশ্যই বেশি, এই দিকটা কম। তাহলে বেশিটা কোনটা? 24। ইধার কা ভোল্টেজ 24
उधर का वोल्टेज V1 তাহলে 24 মাইনাস V1 বাই बीच का रेजिस्टेंस, बीच का रेजिस्टेंस কত বাই बीच का रेजिस्टेंस, बीच का रेजिस्टेंस কত, बीच का रेजिस्टेंस হচ্ছে 2। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। প্লাস I2 কত, দেখ I2 ডাইরেকশনটা দেখ এদিকে, I2 ডাইরেকশন হচ্ছে এইদিকে, আশা করছি বুঝতে পেরেছি। তাহলে সবসময় বেশি থেকে কমের দিকে কারেন্ট যায়, তাহলে এই দিকটা অবশ্যই বেশি, এই দিকটা কম। এই দিকটা বেশি মানে কত, এই দিকটা কত কি আছে, গ্রাউন্ডেড হয়ে আছে। গ্রাউন্ডেড থাকা মানে ভোল্টেজটা কত, ভোল্টেজ কিছুই নেই, ভোল্টেজ হচ্ছে 0, ইধার কা ভোল্টেজ 0, উধার কা ভোল্টেজ কত V1, এগেন V1, 0 মাইনাস V1 বাই बीच का रेजिस्टेंस কত, बीच का रेजिस्टेंस হচ্ছে 6। আশা করছি বুঝতে পেরেছি। দিয়ে ইকুয়ালস টু দিলাম। এবার আমরা দেখবো I3, I3 ডাইরেকশন কোন দিকে, এই দিকে, ঠিক আছে। I3 ডাইরেকশন কোন দিকে, এই দিকে। এবার I3 টা কি করে বার করবো দেখি। I3 দেখ, I3 কারেন্টটা বেসিক্যালি কি, দেখ I3 কারেন্টটা বেসিক্যালি কিছুই নয়, I3 কারেন্টটা দেখ এখানে একটা ইধার কা ভোল্টেজ মাইনাস উধার কা ভোল্টেজ বাই बीच का रेजिस्टेंस। দেখ बीच का रेजिस्टेंस তো আমি জানি, बीच का रेजिस्टेंस কত 8। I3 ডাইরেকশন কোন দিকে, এই দিকে, তাহলে অবশ্যই উধার কা ভোল্টেজটা কত, উধার কা ভোল্টেজটা 0, ঠিক আছে, কোনো সমস্যা আমাদের নেই। উধার কা ভোল্টেজটা আমাদের কত 0, কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে উধার কা ভোল্টেজটা কত 0, কোনো সমস্যা নেই। তার মানে ইধার কা ভোল্টেজটা কত হবে, ইধার কা ভোল্টেজটা এই দিকের ভোল্টেজটা কত হবে, এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখ এই পয়েন্টটা ভোল্টেজটা তো আমি জানি না, এই পয়েন্টে কত ভোল্টেজ হবে আমি জানি না, কিন্তু এই পয়েন্টটা ভোল্টেজটা আমি বার করতে পারবো। কি করে বার করতে পারবো, দেখ এখানে আছে V1, এখানে আছে 4। সবসময় মনে রাখবো যদি দুটো ভোল্টেজ সোর্স পাশাপাশি থাকে, V1 আর 4 এরা যদি পাশাপাশি থাকে, আমরা সবসময় ধরে নিই V1 এর উপরটা প্লাস, নিচটা হচ্ছে মাইনাস। গ্রাউন্ডকে আমরা সবসময় মাইনাস ধরি, তাহলে উপরটা ধরছি প্লাস, নিচটা মাইনাস। তাহলে উপরে V1 এর এদিকে কি চিহ্ন আছে, প্লাস, নিচে আছে মাইনাস। সবসময় মনে রাখবো যদি দুটো প্লাস আর প্লাস পাশাপাশি থাকে তাহলে কি হবে, ঝামেলা হবে। আমরা ছোটবেলা থেকে পড়ছি কুলম্বস ল, প্লাস প্লাস পাশাপাশি থাকলে বিকর্ষণ করে, তাহলে দুটো প্লাস প্লাস থাকলে ঝামেলা হবে। ঝামেলা হওয়া মানে আমরা কি করব, বিয়োগ করব। সবসময় আমরা জানি দুটো প্লাস আর প্লাস যদি পাশাপাশি থাকলে ঝামেলা হবে, ঝামেলা হওয়া মানে বিয়োগ হবে। তাহলে এখানে কত আছে V1 মাইনাস মাইনাস 4, V1 মাইনাস 4। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যদি যদি ধর এটা এরকম থাকতো, V1 টা যেরকম আছে সেরকমই আছে, তাহলে উপরটা প্লাস নিচটা মাইনাস, উপরটায় প্লাস নিচটা মাইনাস। ধর এই 4 ভোল্টটা উল্টো দেওয়া থাকতো, 4 ভোল্টটা এইরকম ভাবে দেওয়া থাকতো, তাহলে এই দিকটা মাইনাস থাকতো, এই দিকটা প্লাস থাকতো। তাহলে প্লাস আর মাইনাস পাশাপাশি থাকলে কি হবে, প্লাস আর মাইনাস দুজনের পাশাপাশি থাকলে ভালো লাগে, ওরা নিজেদের মধ্যে ভালোবাসে, ওরা নিজেদের মধ্যে যখন ভালোবাসে তখন কি করবে, চোখ হবে। তাহলে এইটা এখন V1 মাইনাস 4 এর জায়গায় V1 প্লাস 4 থাকতো। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছি। কিন্তু এখানে আমাদের যেহেতু দুটো পাশাপাশি প্লাস আছে, তাহলে এটা আমাদের মাইনাসই হবে। আশা করছি কোনো সমস্যা নেই। কি করে আমরা এই ইকুয়েশনটা লিখলাম বুঝতে পেরেছি। প্লাস এখানে কত আছে, প্লাস 3 তো আছে, 3টা নিজেদের মতো লিখে দিলাম, আশা করছি কোনো সমস্যা নেই। ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে লিখলে এরকম দেখতে হচ্ছে। আমাকে বার কি করতে হবে, আমাকে বার করতে হবে V1। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারবো। এই ইকুয়েশনটাকে আমরা ক্যালসি ইউজ করে আমরা যদি সলভ করি, ক্যালকুলেটর ইউজ করে আমরা যখন সলভ করব, আমাদের V1 এর ভ্যালু পাবো, V1 ইকুয়ালস টু পাবো হচ্ছে 12 ভোল্ট। V1 এর ভ্যালু পাবো 12 ভোল্ট। এটাকে আমরা ক্যালসি ইউজ করে সলভ করতে পারি, হাতে সলভ করতে পারি, এরকম সলভ আশা করছি আমরা জানি, আমরা ক্লাস 9-10 এগুলো শিখেছিলাম। আমরা এখান থেকে সলভ করলে V1 এর ভ্যালু পাবো 12 ভোল্ট। তাহলে V1 যখন পেয়ে গেলাম, আমরা I1 I2 I3 সবকটাই পেয়ে যাবো। I1 এর জায়গায় I1 ইকুয়ালস টু কি পেয়েছিলাম, I1 ইকুয়ালস টু আমরা একটু আগে তো লিখলাম, বল 24 মাইনাস V1 বাই 2। দেখ I1 এর জায়গায় কি লিখেছিলাম, 24 মাইনাস V1 বাই 2। তাহলে 24 মাইনাস V1, V1 এর জায়গায় কত বসাবো 12, তাহলে 24 মাইনাস 12, 24 মাইনাস 12 কত হবে 12 বাই 2। তাহলে I1 হবে 6, I1 হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, I2 কত হবে, I2 কত হবে 0 মাইনাস V1 বাই 6, V1 হচ্ছে 12, তাহলে মাইনাস 12 বাই 6, তাহলে মাইনাস 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, মাইনাস চিহ্নটা না দিলে কিন্তু পরীক্ষায় নম্বর কাটা যাবে। আর I3 টা কত হবে, I3 টা হচ্ছে V1 মাইনাস 4 বাই 8। তাহলে V1 হচ্ছে 12, তাহলে 12 মাইনাস 4 হচ্ছে 8, 8 বাই 8 হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। I1 I2 I3 আমরা কি করে বার করলাম ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যদি তাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। দেখ মেনলি আমাদের যে জায়গাটা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে V1 মাইনাস 4 পার্টটা। যদি
তোদের ভিডিওটা কোনো সমস্যা থাকে তাহলে আরেকবার রিওয়াইন্ড করে দেখ, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবি। যদি তারপরে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারিস। আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারিস। চল মিলতে হবে ক্লাস में, बाय बाय। Just take it easy.